কথায় বলে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর এখানে শুধু পড়ে না, একেবারে সব শুদ্ধ অল আউট হয়ে গেল, যেমনটা রবিবারের ম্যাচে হয়েছে। ধরে ফেলেছেন নিশ্চয়ই কাদের কথা বলছি। 175 রান চেস করতে গিয়ে মাত্র 114 রানে অল আউট পাকিস্তান। খেলার আগে পাকিস্তানের হম্বিতম্বি নাটকীয়তা সব ওই 22 গজে সূর্যকুমারদের ব্যাট বলের দাপটে জাস্ট উড়ে গেল। এখন মুখ লুকানোর জায়গা খুঁজছে পাকিস্তান। আর শুধু 22 গজে নয়, আন্তর্জাতিক স্তরেও মুখ পুড়েছে পাকিস্তানের। চরম অপমানিত হয়েছেন নিজেকে সর্বেসর্বা ভাবা আসিম মুনির। আর যারা বাংলাদেশে ভারত বিদ্বেষের জিগির তুলেছিল, পাক জঙ্গিদের মাথায় তুলে নাচছিল বা নাচছে, তাদের খোদ বাংলাদেশের মানুষই দূরে সরিয়ে দিয়েছে। আবার জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীকে তার শপথে আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে ইউনূসের একের পর এক সহযোগী দেশ ছাড়ছেন। বিএনপির জয়ী সাংসদরা জয়ের জন্য বাংলাদেশের হিন্দুদের ধন্যবাদ জানাচ্ছেন। আবার কেউ কেউ হিন্দুদের বাংলাদেশ ছাড়ার কেউ কথা বললে তাকে থাপ্পড় মারার নিদানও দিচ্ছেন। সব মিলিয়ে এই জয়টা কিন্তু আসলে ভারতের জয়। বিশ্বের দরবারে ক্রমশ শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাচ্ছে আমার আপনার ভারতবর্ষ। নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই আসি আমাদের উদযাপনের গল্পে। তার আগে বলে রাখি যে এবারও কিন্তু করমর্দন হয়নি দুই দলের অধিনায়কের মধ্যে। এশিয়া কাপে শুরু হয়েছিল করমর্দন না করার প্রথাটি। সেই টুর্নামেন্টে 3টি ম্যাচ, মেয়েদের বিশ্বকাপ থেকে ছোটদের একাধিক টুর্নামেন্ট, সেই একই নিয়ম কিন্তু বহাল থেকেছে। টি-20 বিশ্বকাপেও তার ব্যতিক্রম হলো না। আগেই ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে দেশের মানুষের পাশে তারা রয়েছেন এবং থাকবেন। খেলতে হচ্ছে তাই খেলছেন বটে, তবে বাড়তি কিছু তারা দেখাবেন না। এমনকি এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর পর পাক বোর্ডের প্রধান তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফিও নিতে চাননি তারা। এশিয়া কাপের ট্রফি এখনও ভারত পায়নি। তাই তাছাড়া বিশ্বকাপ শুরুর আগে নাটকের কথাটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। পাকিস্তান সরকার জানিয়েছিল তারা বিশ্বকাপে খেললেও ভারতের বিরুদ্ধে খেলবে না। 8 দিন ধরে সেই নাটক চলার পর অবশেষে আইসিসি, সম্প্রচারকারী সংস্থা এবং বেশ কিছু ক্রিকেট বোর্ডের চাপে পিছু হটে পাকিস্তান। খেলতে রাজি হয় তারা। অন্যদিকে জয়ী হওয়ার পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন এই জয় দেশের জন্য, ভারতের জন্য। অন্যদিকে মহাশিবরাত্রির পুণ্যতিথিতে ভারতের এই জয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করে ইন্ডিয়ার তারকা স্পিনার বরুণ চক্রবর্তীর মুখে শোনা গেল হর হর মহাদেব ধ্বনি। সমাজ মাধ্যমে সেই পোস্ট করেছেন তিনি। আর একথা অস্বীকার করার জায়গা নেই যে বরুণের স্পিনের বিষে নীল হয়ে গিয়েছিল ওই পাক ব্যাটিং অর্ডার। আবার ভারতীয় স্পিনার অক্ষয় প্যাটেল, সে অবশ্য পাকিস্তানকে স্রেফ প্রতিপক্ষ ছাড়া কিছুই ভাবতে রাজি নয়। সব মিলিয়ে যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান। আপনারা জানেন ভারত পাক ম্যাচের ফলাফল কি হয়েছে, তাই সে সমস্ত নিয়ে আর খুব একটা বিস্তারিত আলোচনা করছি না। তবে এখন যেদিকে চোখ যাচ্ছে সেখানেই চোখে পড়ছে পাকিস্তানকে নিয়ে ট্রোল, মিম আর কটাক্ষের বন্যা। লজ্জায় মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না পাকিস্তান। লজ্জার পরিস্থিতি হতে চলেছে বুঝতে পেরে ভারত পাক ম্যাচ শেষ করার আগেই স্টেডিয়াম ছেড়ে এক প্রকার পালিয়ে গিয়েছিলেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। ভাইরাল হয়ে গেছে সেই পালিয়ে যাওয়ার ভিডিও। আর পালাবেন নাই বা কেন? বয়কট নাটকের পর এই ম্যাচটা ওই নকভির জন্য ছিল প্রেস্টিজ ইস্যু। আর সেই ম্যাচে এত জঘন্য পারফরমেন্স কেই বা সহ্য করতে পারেন বলুন? নকভিও পারেনি, তাই পালিয়ে গেছেন মাঝপথে। তবে পালিয়েও কি শান্তি পেয়েছে? একেবারেই নয়। নকভিকে অপদার্থ বলে কটাক্ষ করেছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। আখতার মনে করেছেন যে নকভির মতন অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দেওয়াটা বিশ্বের সবচেয়ে বড় অপরাধ। অন্যদিকে পাক দলের প্রধান বোলার শাহিন আফ্রিদির পারফরমেন্স দেখে রেগে আগুন প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি, যিনি আবার সম্পর্কে ওই শাহিনের শ্বশুর মশাইও বটে। শহীদ এতটাই ক্ষিপ্ত যে শাহিনের পারফরমেন্স দেখে
তার দাবি শাহিন আফ্রিদি, বাবর আজম, শাহাদাবদের দল থেকে একেবারে বাদ দিয়ে দেওয়া হোক। ভাবুন একবার যে পরিস্থিতিটা কোথায় গিয়ে পৌঁছেছে। শুধুই কি তাই, পাকিস্তান হেরে যেতে রীতিমতো টিভি ভেঙে ফেলার সেই পুরনো দৃশ্য আবার জীবন্ত হয়ে উঠেছে পাকিস্তানে। খেলা শেষের আগে রাগের মাথায় টেলিভিশন ভেঙে ফেলতে দেখা গেছে বেশ কিছু সমর্থককে। ম্যাচের কিছুক্ষণের আগেই এই সমর্থকদের ভিডিও ছড়িয়ে পড়ে। ওই সমর্থক পোস্ট করে লিখেছেন, ভারত আবার হারালো পাকিস্তানকে, রাগে টিভি ভেঙে ফেললাম। সম্পূর্ণ ভেঙে পড়েছি, লজ্জিত, হতবাক, কিচ্ছু বলার নেই। এই আত্মবিদ্রূপ মেশানো হতাশা যেন গোটা পাকিস্তানের প্রতিফলন হয়ে উঠেছে এখন। তাছাড়া ভারতের বিরুদ্ধে খেলা দেখতে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন প্রায় 12,000 পাকিস্তানি সমর্থক। দলের লজ্জার হার তাদের মাঠে বসে দেখতে হয়েছে। খেলা শেষে অনেকেই দেখা যায় কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে বেরোচ্ছেন, অনেকে আবার খেলা শেষ হবার অনেক আগেই মাঠ থেকে বেরিয়ে যান। পাকিস্তান দলের ওপর আস্থা হারিয়েছেন সে দেশের ক্রিকেট সমর্থকরা, আর তারা মেনে নিয়েছেন পাকিস্তানের থেকে ধারে ভারে অনেক এগিয়ে ভারত। ফলে আপাতত যে কোনো মঞ্চে ভারতের সামনে পড়লেই পাকিস্তান যে হারবে সে বিষয়ে কোনো দ্বিমত নেই। ভারত পাকিস্তান লড়াই নিয়ে ম্যাচ শ্রেষ্ঠ ঈশান কিষান জানিয়েছেন, এই ম্যাচ সবসময় আলাদা। জয়টা শুধু আমাদের জন্যই গুরুত্বপূর্ণ নয়, দেশের জন্য প্রয়োজন ছিল। উল্টো দিকে ঈশান কিষানের খেলার প্রশংসা শোনা গেছে আবার পাকিস্তানের কোচ মাইক হেসেনের গলাতে। তার মতে ঈশানের ভালো খেলার জন্যই ম্যাচ পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গেছে। তবে আপনাদেরকে জানাই যে টি-20 বিশ্বকাপে রবিবার ইতিহাস গড়েছেন ঈশান কিষান। তিনি দেশের প্রথম উইকেট রক্ষক হিসেবে এই প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচের সম্মান জিতেছেন। তার ঝোড়ো ব্যাটিংয়ের জেরেই ভারত পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে ওঠার পথ একেবারে নিশ্চিত করে ফেলেছে। তাছাড়াও এই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বল করতে এসে দুর্দান্ত কৃতিত্ব করেছেন তিলক ভার্মা। নিজের করা ওভারের একেবারে প্রথম বলেই তিনি আউট করেছেন শাদাব খানকে। এই উইকেটের মাধ্যমে তিনি বিরল এক তালিকায় নাম লিখিয়েছেন। টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথম বলেই উইকেট নেওয়ার ভারতীয় বোলারদের মধ্যে তিনি হলেন দ্বিতীয়। এর আগে এই নজির গড়েছিলেন আর্শদীপ সিং। 2022 সালে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই প্রথম বলে তিনি আউট করেছিলেন বাবর আজমকে। যাই হোক, পাকিস্তানকে হারিয়ে ভারতের এই দাপুটে জয় দেখে আনন্দে একেবারে নেচে উঠেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। আফগান জেলেবি গানে তার নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সমাজ মাধ্যমে। সঙ্গে আবার তিনি ক্যাপশনও দিয়েছেন, পড়োশিও সানডে কেসে রাহা, অর্থাৎ প্রতিবেশীরা রবিবার কেমন গেল। তবে এই প্রথম নয়, এর আগেও এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ে একইভাবে সেলিব্রেট করেছিলেন পাঠান। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের স্মরণীয় জয়ের পরেও এই একই গানের তালে পাঠানের নাচ ভাইরাল হয়েছিল। তাছাড়া পাকিস্তান হারতে সমাজ মাধ্যমে ভাইরাল দিল্লি পুলিশের একটি পোস্ট। এক্স হ্যান্ডেলে তারা লিখেছে, ভুল জায়গায় ইউটার্ন নিলে এমনই পরিস্থিতি হয়। তবে এই ঐতিহাসিক জয়ে কেবলমাত্র দেশের মাটিতেই নয়, নজিরবিহীনভাবে উদযাপন দেখা গেল আফগানিস্তান এবং বালুচিস্তানে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে পাকিস্তানের হার এবং ভারতের সাফল্যে আনন্দে মেতে উঠেছেন ওই দুই অঞ্চলের সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওগুলো। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে আফগানিস্তান এবং বালুচিস্তানের মানুষ ভারতের জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। তারা নেচে গিয়ে ভারতের এই জয়কে উদযাপন করছেন। সবচেয়ে বড় বিষয় হলো, অনেক জায়গায় তারা আবার ভারত মাতা কি জয় এবং ভারতের সমর্থনে স্লোগানও দিচ্ছেন। পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিতেও দেখা গেছে। অনেকটা ওই কাটা ঘায়ে নুনের ছিটের মতো কি পাকিস্তানের কাছে। সব মিলিয়ে ভারতের অবস্থান যে এক লহমায় আরও বেশ খানিকটা উঁচুতে পৌঁছে গেল তা পরিষ্কার। আর বিশ্বের দরবারে পাকিস্তানের কি অবস্থা হয়েছে জানেন কি? কিভাবে অপমানিত হতে হয়েছে আসিম মুনিরকে। আর বাংলাদেশে থাকা ভারত বিদ্বেষীদের কি পরিস্থিতি?
জানেন কি ইতিমধ্যে কতজন ভারত বিরোধী বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে? ভূ রাজনীতির খেলা থেকে 22 গজ, সর্বত্রই ভারতের কাছে একেবারে দোরমুশ পাকিস্তান। তার মধ্যে বিশ্বের দরবারেও তাদের কেউ পাত্তাই দিচ্ছে না। একটা মজার ঘটনা এখানে আপনাদেরকে আজকে জানাই। জার্মানির মিউনিখে চলছে নিরাপত্তা কনফারেন্স। সেখানে হাজির ছিলেন ভারত, ফ্রান্স, কানাডা, ইতালি, জাপান, জার্মানি, ব্রিটেন, আমেরিকার বিদেশ মন্ত্রীরা। আর পাকিস্তানের তরফে এখানে গিয়েছিলেন পাক সেনা প্রধান আসিম মুনির। জার্মানির মিউনিখে নিরাপত্তা কনফারেন্সে যেখানে সাদর অভ্যর্থনা পাচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা, সেখানে পাক সেনাপ্রধানকে কেউ চিনতেই পারছেন না। মুনির পৌঁছতেই রাস্তা আটকাতে দেখা যায় নিরাপত্তা রক্ষীদের। এমনকি মুনিরকে থামিয়ে আইডি কার্ড দেখতে চান নিরাপত্তা রক্ষী। তারপর বলেন আইডি কার্ডটা একদম সামনে ঝুলিয়ে রাখতে, যাতে সবসময় দেখা যায় সে জেনারেল কিনা সেটাও জানতে চাওয়া হয়। কতটা বেইজ্জতি বুঝতে পারছেন? এখানেই বেইজ্জতির শেষ নয়। জার্মানি ভিত্তিক সিন্ধি রাজনৈতিক সংগঠন জয় সিন্ধু মুত্তাহিদ মেহেজ মুনিরের এই কনফারেন্সে অংশগ্রহণ নিয়ে রীতিমতো আপত্তি জানিয়েছে। রীতিমতো আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে তারা। 1971 সালে বাংলাদেশে চালানো পাক গণহত্যার প্রসঙ্গ সহ পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘন, ইমরান খানকে বন্দী রাখার বিষয়টিও তুলে ধরেছেন সংগঠনটির প্রধান শফি বরফাত। অনুষ্ঠান স্থলের বাইরে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের সেনাপ্রধান মুনিরের বিরুদ্ধে স্লোগান তুলে প্রতিবাদ করতেও দেখা যায় তাদের। সব মিলিয়ে বিশ্বের দরবারেও সম্মান হারাচ্ছে পাকিস্তান। একদিকে অপারেশন সিঁদুরের মারের দুঃখ, অন্যদিকে আবার 22 গজে হারের দুঃখ। এই শোক সামলাতে কি প্রস্তুত পাকিস্তান, নাকি ফের কোনো রিভেঞ্জের খেলায় উস্কে দেবে এই সন্ত্রাসবাদীরা? যদি এমনটা হয় তাহলে তাদের কপালে যে দুঃখ আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ পাকিস্তানের সঙ্গে কি আরও একটি যুদ্ধের সম্ভাবনা রয়েছে। সংবাদ সংস্থা পিটিআই এর করা এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়েছেন, দেশ এখন যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তাহলে কি প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধি এই কারণেই? কারণ বাজেটের পরিসংখ্যান বলছে শুধুমাত্র আধুনিকীকরণের জন্য 1,85,00,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত বছরের তুলনায় 25 গুণ বেশি। 3 সশস্ত্র বাহিনীর জন্য প্রায় 2,20,00,000 টাকা বরাদ্দ হয়েছে এবারের বাজেটে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পরিমাণের 75% দেশীয় প্রতিরক্ষা শিল্পের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ফলে পাকিস্তান যদি এমন কিছু ভেবেও থাকে তা তাদের জন্য সুখকর যে হবে না, তা প্রধানমন্ত্রীর ইঙ্গিতেই স্পষ্ট। অন্যদিকে যে বাংলাদেশকে সংহতি জানাতে গিয়ে ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করবে বলেছিল পাকিস্তান, সেই বাংলাদেশের এখন ঠিক কী পরিস্থিতি জানতে চান? বাংলাদেশের জয়ী দল বিএনপি বর্তমানে ভারতের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করছে। যতই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশিদের একাংশ ভারত বিদ্বেষের জিগির তুলুক না কেন, বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আসল সত্যিটা ভালোই জানেন। এমনিতেই তারেকের জয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেকের সঙ্গে ফোনেও কথা হয়েছে তার। দুই নেতাই ভারত বাংলাদেশের সম্পর্কের উপর জোর দিয়েছেন। আবার বিএনপি প্রধানের বিদেশ উপদেষ্টা হুমায়ুন কবির এক সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছেন, তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোটা তাদের বিদেশ নীতির অঙ্গ। শুধু তাই নয়, সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনায় এবার পদক্ষেপ নেওয়াও শুরু করেছে বিএনপি। প্রথম আলো সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে, সিরাজগঞ্জে সংখ্যালঘুদের দোকানে হুমকি, চাঁদার জুলুমবাজি এবং ভাঙচুরের অভিযোগে বিএনপির 3 নেতাকে শোকজ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ফিরোজ আহমেদ, মনা পাল এবং আরজু আহমেদ। প্রত্যেকেই জেলা সংগঠনে পরিচিত মুখ। বিএনপি সাংসদ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, কোনো মুসলিম যদি হিন্দু বা আদিবাসীদের সঙ্গে অন্যায় করে তাহলে তিনি ছাড় দেবেন না। হিন্দু ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদকে। তিনি দাবি করেছেন, এলাকার হিন্দু ভোটারদের নিয়েই তিনি 100% খুশি। ফলে বুঝতেই পারছেন যে একটা ভালো বদল কিন্তু আসার সম্ভাবনা শুরু হয়েছে এবার বাংলাদেশে। আর ভালো আর মন্দ কখনোই পাশাপাশি অবস্থান করে না।
সে কারণেই কি ইউনূসের একের পর এক সহযোগী এবার দেশ ছাড়ছেন? সাংবাদিক জুলকারনাইন শায়ের খান দাবি করেছেন যে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুজন উপদেষ্টা দেশ ত্যাগ করতে পারেন। তাদের ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাই খবর। আগের এপিসোডেই আপনাদেরকে জানিয়েছিলাম যে ইতিমধ্যেই দেশ ছেড়েছেন ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়ব। আবার পদত্যাগপত্র দিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। সব মিলিয়ে ফের বদলের পথে বাংলাদেশ। আর সেই বদলে ভারতকে শত্রু নয়, বরং একজন স্ট্রং প্রতিবেশী বলেই মনে করছে বাংলাদেশ। তবে এখন আগামীতে এই সম্পর্ক কোন খাতে বইবে সেটা অবশ্য সময় বলবে। তবে একটা বিষয় একদম পরিষ্কার যে ভারত তার নিজের জায়গায় একেবারে সঠিক অবস্থানে রয়েছে। আর এই বাস্তবতার মধ্যেই একটা বিষয় ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যে দক্ষিণ এশিয়ার শক্তির কেন্দ্র এখন একটাই, আর সেটা ভারত। শুধু সামরিক বা অর্থনৈতিক ক্ষমতায় নয়, সিদ্ধান্ত নেবার ক্ষমতা, কৌশলগত ধৈর্য আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার জায়গাতেও ভারত এখন অন্যদের থেকে অনেকটা এগিয়ে। বিশ্ব রাজনীতিতে আজ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো নির্ভরযোগ্যতা। আর এই নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে এবার ভারত। আজ আন্তর্জাতিক মঞ্চে কোনো বড় আলোচনায় ভারতের উপস্থিতি মানে শুধু আনুষ্ঠানিক অংশগ্রহণ নয়, বরং বাস্তব প্রভাব। জ্বালানি নিরাপত্তা থেকে প্রযুক্তির সহযোগিতা, বাণিজ্য পথ থেকে প্রতিরক্ষা অংশীদারিত্ব, প্রতিটি ক্ষেত্রেই ভারতের মতামত এখন গুরুত্ব সহকারে শোনা হচ্ছে। কারণ গোটা বিশ্ব বুঝে গেছে যে ভারত শুধু নিজের জন্য এগোচ্ছে না, বরং স্থিতিশীল আঞ্চলিক পরিবেশ তৈরির ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আর প্রতিবেশী দেশগুলোও ধীরে ধীরে উপলব্ধি করছে ভারতের সঙ্গে সংঘাত মানে অনিশ্চয়তা, আর সহযোগিতা মানে সম্ভাবনা। উন্নয়ন, বিনিয়োগ, অবকাঠামো, নিরাপত্তা, উন্নয়ন, বিনিয়োগ, অবকাঠামো, নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রেই ভারতের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এখন তাদের কৌশলগত প্রয়োজন। যে বাংলাদেশ একসময় সন্দেহ আর প্রতিদ্বন্দ্বিতার রাজনীতিতে আবদ্ধ ছিল, সেখানে এখন বাস্তববাদী সহযোগিতার নতুন ভাষা তৈরি হচ্ছে। সবচেয়ে বড় কথা, ভারতের উত্থানটা আকস্মিক নয়, বরং এটা ধারাবাহিক প্রস্তুতির ফল। অর্থনৈতিক সংস্কার, প্রযুক্তিগত অগ্রগতি, প্রতিরক্ষা আধুনিকীকরণ এবং কূটনৈতিক ভারসাম্য, এই চার স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে ভারতের আজকের অবস্থান। তাই ভারতের এই অগ্রগতি সাময়িক নয়, বরং দীর্ঘস্থায়ী। ফলে প্রশ্নটা আর ভারত এগোচ্ছে কি এগোচ্ছে না তা নয়, প্রশ্নটা এখন ভারতকে ঘিরে বিশ্ব কত দ্রুত নিজেদের অবস্থান বদলাবে। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে শক্তির কেন্দ্র বদলালে মানচিত্রও বদলে যায়। আর সেই বদলের সময়েই নতুন নেতৃত্বের জন্ম হয়। দক্ষিণ এশিয়ার সেই নতুন নেতৃত্ব এখন স্পষ্ট, আত্মবিশ্বাসী, প্রস্তুত এবং ক্রমশ প্রভাবশালী, যার নাম ভারত। এ ভারত নতুন ভারত। আজ এ পর্যন্ত, নমস্কার।